ওয়েলকাম টু দ্য ডার্ক প্লেস। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঘটনাটি পুরোটা শুনবে, ভালো লাগলে লাইক করবে ও কমেন্ট করে জানাবে। আর এরকম আরও সত্যি অলৌকিক বা ভৌতিক ঘটনা বা কোনো জায়গার অজানা কিছু ভয়াবহ ইতিহাস বা নানান আরবান লেজেন্ডসের ব্যাপারে শুনতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার এখন এই চ্যানেলে ভিডিও আপলোড করতে একটু দেরি হয়, এক সপ্তাহ অন্তর অন্তর হয়ে যায়। আসলে আমি আরও একটা চ্যানেল খুলেছি, শ্বেতা কোলে ভ্লগস, যেখানে আমি আমার নানান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বাজানোর ভিডিও আপলোড করছি। আবার অনেক ধরনের ভ্লগিং ভিডিও বা আনবক্সিং ভিডিও আপলোড করছি। তোমরা আমার ওই চ্যানেলটাও ফলো করতে পারো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। ওই চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আজ আমি যে ঘটনাটা বলবো সেটাকে ঠিক ভুতুড়ে ঘটনা বলা যায় নাকি অলৌকিক বা অজাগতিক ঘটনা বলা উচিত, সেটা তোমরা পুরো ঘটনাটা শুনে তারপরেই আমাকে জানাবে। আমি যখন ঘটনাটা শুনছিলাম বেশ থ্রিলিং লাগছিল, রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল। আমি এখনও অবধি অনেক রকমের ভুতুড়ে ঘটনা তোমাদের শুনিয়েছি, কিন্তু এই ঘটনাটা একদমই অন্য রকমের, অন্য স্বাদের ঘটনা। শোনার পর বুঝতে পারবে এই ঘটনাটা কতটা সাংঘাতিক। আমার উপর এই ঘটনাটার ইম্প্যাক্ট অনেক দিন পর্যন্ত ছিল। রাতে কোনো রকম খারাপ স্বপ্ন আসলেই ভয় লাগতো। ভোরের স্বপ্ন কি সত্যি হয়? এই কথাটা আমরা সবাই শুনেছি কখনো না কখনো, যে ভোরে আমরা যা স্বপ্ন দেখে থাকি সেটা সত্যি হয়। তাই ভালো স্বপ্ন দেখলে আমরা খুব খুশি হয়ে যাই, কিন্তু স্বপ্নটা যদি খারাপ হয়, দুঃস্বপ্ন হয়, তবে এই ঘটনাটা শোনার পর তোমরাও বিশ্বাস করবে এই কথাটা একদম ঠিক, যে ভোরের স্বপ্ন সত্যি হয়। চলো তাহলে শুরু করা যাক। ঘটনাটা আমার এক আত্মীয়র থেকে শোনা। আমি নামগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি কিছু ব্যক্তিগত কারণে। কলকাতারই বেহালা অঞ্চলে থাকে 4 জনের এক পরিবার। ছেলে ঋষি, মা রীতা, বাবা অজয়, দাদু মোহনবাবু আর ঠাকুমা বীণা দেবী। ছেলে কলেজের লাস্ট ইয়ারে পড়ছে। জবের জন্য ইন্টারভিউ চলছে পুরুদমে। বাড়িটা দোতলা। নিচের তলায় একটা ঘরে থাকে ঠাকুমা, দাদু, আর একটা ঘরে ঋষি, আর উপরের তলায় থাকে ওর মা বাবা। ঋষি আর দাদু ঠাকুমার ঘর একদম পাশাপাশি, আর নিচেই রান্নাঘর, ডাইনিং স্পেস সব। রাতে নিচেই সবাই একসাথে ডিনার সেরে তারপর যে যার ঘরে চলে যায়। ঋষি যদিও কিছুক্ষণ দাদু ঠাকুমার ঘরে থাকে, গল্পগুজব করে, তারপর নিজের ঘরে যায়। দাদু ঠাকুমার বয়স হয়েছে, তাই ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে 10:30টার মধ্যে। তাই ঋষি তাড়াতাড়ি একটু গল্প করে কথাবার্তা বলে ও নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ে। এখন তো চাকরির জন্য চেষ্টা করছে, সেইগুলোরও প্রিপারেশন নিতে হয়, আর এমনিও পড়াশোনা করে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর সকালে ভোরবেলা উঠে যায়। এটাই ওর অভ্যেস অনেক দিনের। তো সেদিনও ডিনার শেষে ওরা একটু গল্প করে যে যার মতো ঘুমিয়ে পড়ল ঘরে গিয়ে। তারপর ভোর ওই 5টা নাগাদ ঋষির অ্যালার্ম বাজতেই রোজের মতোই ও উঠে পড়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে একটু প্রাণায়াম করতে বসলো। ওর এটা প্রত্যেক দিনের অভ্যেস, সকালে করে প্রাণায়াম করা। চারদিকে চুপচাপ শান্ত, শুধু পাখিদের কিচমিচ ছাড়া আর সেরকম কোনো আওয়াজ নেই। তার মধ্যে প্রাণায়াম করলে সত্যিই মনটা শান্ত হয়ে যায়। ওর দাদু ঠাকুমা রোজই 6টা 6:30 নাগাদ উঠে যায়। তো ঋষি প্রাণায়াম করছিল, হঠাৎই কেমন একটা চিৎকার শুনতে পেল ওর ঠাকুমার গলায়। ঋষি প্রাণায়াম করতে করতে চমকে উঠেছে। আসলে ঘর দুটো তো একদমই গায়ে গায়ে কানেক্টেড,
তাই কথাবার্তা বললেও শোনা যায় পাশের ঘর থেকে। আর সকালে তো আরোই চুপচাপ, চিৎকার করলে তো স্পষ্ট শুনতে পাবে। ঋষি একটু থতমত খেয়ে গেল, ভাবল যে শরীর টরীর খারাপ করলো নাকি, বা পড়ে ঠরে গেল নাকি ঠাকুমা, কি হলো, এই ভেবে দৌড়ে গেল সে পাশের ঘরে। তারপর ঘরে ঢুকেই দেখে ঠাকুমা বিছানায় বসে খুব হাঁফাচ্ছে আর দর দর করে ঘামছে। দাদু পাশেই রাখা জলের বোতলটা দিয়ে একটু খেতে বলল ঠাকুমাকে। ঋষি তাড়াতাড়ি ঠাকুমার কাছে গিয়ে বসলো এবং জিজ্ঞেস করলো যে কি হয়েছে তার, হঠাৎ এমন কেন করছে সে। মনে হচ্ছে যেন কিছু দেখলে ভীষণ ভয় পেলে যেমন হয়, ঠিক সেরকম কিছু একটা দেখে শক পেয়েছে ঠাকুমা। কেমন জোরে জোরে শ্বাস নিচ্ছে, কিছু বলতেই পারছে না। দাদু বলল যে নিশ্চয়ই কোনো খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়েছে, না হলে এত সকালে ঘুমোতে ঘুমোতে কি হবে। তারপর জল টল খেয়ে একটু শান্ত হয়ে দিদা বলল যে খুব অদ্ভুত একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে, একটা অস্বাভাবিক মর্মান্তিক স্বপ্ন। ঠাকুমা বলল যে তার মাঝে ঘুমটা ভেঙে গেছিল, কিন্তু অনেক ভোর দেখে একটু পরে উঠবে ভেবে শুয়ে থাকতে থাকতে আবার যেই চোখটা লেগে গেছে তখনই নাকি এই স্বপ্নটা দেখেছে ঠাকুমা। তারপর ঋষি জিজ্ঞেস করতে ঠাকুমা বলল, আমি স্বপ্নতেই দেখলাম যে আমি ঘুমোচ্ছি, তারপর হঠাৎই কেমন একটা ডাকে আমার ঘুমটা ভাঙলো। মানে স্বপ্নের মধ্যেই দেখছি আমি, কিন্তু জানিস বাড়ি ঘরটা কেমন অন্যরকম, মেঝেটা সাদা কালো বর্ডার, মানে অন্যরকম, কিন্তু হ্যাঁ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর। সে যাই হোক, তারপর আমি কেমন হন্ততন্ত হয়ে সেই অচেনা বাড়ির সিঁড়ি দিয়ে নিচে নেমে একটা লম্বা করিডোর দিয়ে সামনে এগিয়ে গেলাম। আমার সামনে সামনে কেউ একটা হাঁটছিল, কিন্তু খুবই আবছা, মানে তার চেহারাটা খুবই আবছা, কিছু দেখতে পাচ্ছিলাম না ঠিকভাবে। তারপর করিডোরের একদম শেষ প্রান্তে গিয়ে দেখলাম সেই আবছা চেহারাটা শেষের ঘরটাতে ঢুকে গেল। আরও অনেকে ছিল, সবারই চেহারাগুলো আবছা, অনেক কথাবার্তা হচ্ছিল, অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছিল। আমিও তাকে অনুসরণ করে সেই ঘরে ঢুকতেই যা দেখলাম সেটা মনে পড়লেই কেমন কেমন অস্বস্তি হচ্ছে, হাত পা শিউরে উঠছে রে। আমি দেখলাম সেই ঘরের বিছানার উপর একজন বয়স্ক লোক শুয়ে আছে, কিন্তু তার গঠন খুবই অস্বাভাবিক। তার মুখটা যেন ভয় কুঁচকে গেছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে বাইরের দিকে, হাত দুটো দিয়ে বুকের বাঁ দিকটা চেপে রয়েছে আর খুব জোরে জোরে শ্বাস টানছে। শুয়ে শুয়ে যেন দম নিতেই পারছে না, পুরো বোঝা যাচ্ছে তার বুকটা উঠছে নামছে, কিন্তু মুখটা চেনা নয়, খুব আবছা। আর তার থেকেও সাংঘাতিক ব্যাপার হচ্ছে, আমি যখনই তাকে দেখলাম সে শুধু আমার দিকে সেই বিস্ফারিত চোখ নিয়ে তাকালো। তারপর সব শেষ, সব থেমে গেল, চোখটা খোলাই রয়ে গেল তার, আর শ্বাস নিল না সে। ব্যাস, তারপরেই তো ঘুমটা ভেঙে আমি ধড়পড় করে উঠেছি। সেই দৃশ্য, সেই চাহনি, সেই অদ্ভুত মুখ, সেই অস্বাভাবিক দৃশ্য, কি দেখলাম আমি ওটা? কারা সেই মানুষ? কে ছিল সেই বয়স্ক লোক? কোথায় সেই বাড়ি? আর এরকম একটা মর্মান্তিক ঘটনা কেন দেখলাম আমি হঠাৎ? ঠাকুমা এই বলে চুপ করে গেল। তারপর সবটা শুনে ঋষি আর দাদুও ঠিক কি বলবে বুঝে উঠতে পারল না। দাদু বলল, এটা দুঃস্বপ্ন মাত্র, এত ভয় পাওয়ার কোনো দরকার নেই। অচেনা অজানা জায়গা, মানুষ দেখি স্বপ্নে,
এটা নিয়ে এত ভাবতে হবে না বা ভয়ও পেতে হবে না। ঋষিও দাদুর কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ অবশ্যই, এটা তো হয়েই থাকে। মানছি শেষটা খুবই অস্বস্তিকর, কিন্তু ভয় পেও না ঠাকুমা, এটা দুঃস্বপ্ন মাত্র, কিচ্ছু হবে না। তারপর এইসব নিয়েই কথা বলছিল, ইতিমধ্যে ঋষির মা বাবা উঠে নিচে এসে ওদের একসাথে দেখে জিজ্ঞেস করে যে কি হয়েছে। তারপর ঠাকুমা আবারও সবটা বলে যা যা দেখেছে, কিন্তু ওরাও শুনে একই কথা বলে যে এটা খারাপ স্বপ্ন, আর কিছু না। আবার সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। সারাদিনে কাজ করতে করতে এই স্বপ্নের কথা ভুলেই যায়। আবার পরের দিন ভোরে ঋষি উঠে সবে ব্রাশ করতেই যাবে, তখনই ওর দরজায় কেউ টোকা মারে। ঋষি তাড়াতাড়ি করে খুলে দেখে দাদু দাঁড়িয়ে। এ কি দাদু, এত সকালে কি হয়েছে? ঋষি একটু ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো। ওর দাদু ওকে বলে যে আবার তার ঠাকুমা ভয় পেয়েছে, কেমন একটা করছে ভয়তে। ঋষি তাড়াতাড়ি পাশের ঘরে যায়, দেখে ঠাকুমা কেমন থমথমে মুখে বসে আছে। তারপর জিজ্ঞেস করতে ঠাকুমা বলে, আবারও সেই একই স্বপ্ন, সেই অস্বাভাবিক স্বপ্নটা সে আবার দেখেছে। সেই বাড়ি, সেই চেহারা, সেই বয়স্ক ভদ্রলোক, কিন্তু কারোরই চেহারা মনে রাখার মতো নয়, খুব আবছা। তবে দুদিন পর পর হুবহু একই স্বপ্ন, এটা একটু অস্বাভাবিক না? ঋষি সবটা শুনে খুব একটা সিরিয়াসলি নিল না। সে বলল যে হতেই পারে, সবাই আমরা এরকম অনেক স্বপ্নই দেখে থাকি দুবার তিনবার করে। এটা নিয়ে এত ভয় পাওয়া উচিত না, শরীর খারাপ করবে। কিন্তু তার ঠাকুমার সেই দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। বারবার মনে পড়ছে সেই মর্মান্তিক দৃশ্যের কথা, আর ততবারই সে শিউরে উঠছে। তারপর বেলা হতে ব্রেকফাস্ট করতে বসে ঠাকুমা ঋষির মা বাবাকেও জানালো ব্যাপারটা। ওরাও যদিও অতটা গুরুত্ব দিল না, বলল দুঃস্বপ্ন আসতেই পারে। তার ঠাকুমা এই জিনিসটা নিয়ে বেশি ভাবছে, তাই উল্টোপাল্টা জিনিস মাথায় আসছে, সেটার জন্যেই বারবার সে সেই স্বপ্নটা দেখছে। ব্রেকফাস্ট শেষ করে উঠতেই যাবে, ঋষির মোবাইল বেজে উঠল, আননোন নাম্বার। ঋষি ডাইনিং টেবিল থেকে উঠে মোবাইলটা নিয়ে ঘরে চলে গেল। তারপর কিছুক্ষণ বাদে খুবই উচ্ছ্বসিত হয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এক গাল হাসি নিয়ে ডাইনিং টেবিলে এসে বসলো। তখন ডাইনিং টেবিলে সবাই ছিল, দাদু ঠাকুমা মা বাবা সবাই। ওরা সবাই ওর দিকে খুবই কৌতূহল নিয়ে তাকালো। আর ওর মা কিছু জিজ্ঞেস করার আগেই ঋষি উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এই যে ফোনটা এলো, চাকরিটা হয়ে গেছে, আমি চাকরিটা পেয়ে গেছি। এই বলে পাশে মাকে জড়িয়ে ধরল ঋষি। ভীষণ খুশি সকলে। ঋষি সবাইকে প্রণাম করলো আর বলল, দেখলে ঠাম্মা কেমন সুখবর দিলাম? ওইসব দুঃস্বপ্ন নিয়ে আর ভেবো না তো। এবার বলো আমাকে কি রান্না করে খাওয়াবে। তারপর তো ওদের অনেক গল্পগুজব চলল, খুব আনন্দ পেয়েছে সবাই। ঋষি অনেক দিন ধরেই ওই চাকরিটার জন্য চেষ্টা করছে। ঋষির পরের সপ্তাহ থেকেই জয়েনিং, তাই সেদিন বিকেলে বেরিয়ে শপিং করবে ঠিক করলো। মানে অফিসে পরে যাওয়ার মতো জামা প্যান্ট জুতো সব কিনবে। যা হয়, প্রথম অফিস, ভালোভাবে ফর্মাল পরে যেতে হবে। কতদিনের ইচ্ছা পূরণ হচ্ছে ঋষির। তো বেশ ভালোই কাটলো দিনটা। কিন্তু এত আনন্দের মাঝেও আবার ঘটল সেই অপ্রীতিকর ব্যাপারটা। সেই একই সময় একইভাবে ঠাকুমা আবার দেখল সেই দুঃস্বপ্ন। এই নিয়ে পরপর 3 দিন ঠিক একই সময়ে ভোরবেলা সেই অস্বাভাবিক খারাপ স্বপ্নটা এলো ঠাকুমার। 3 দিন হওয়াতে ওরা একটু অবাক হয়েছে, কিন্তু স্বপ্নই তো, কি আর হবে,
এই ভেবে ঠাকুমাকে সান্ত্বনা দিচ্ছে ওরা। ওরা এটাই ভাবছে যে ঠাকুমা মনে মনে ওই ব্যাপারটা নিয়েই ভেবে যাচ্ছে, তাই এরকম রোজ রোজ স্বপ্নটা আসছে। বা ঠাকুমা এত সিরিয়াল দেখে, কোথাও হয়তো এরকম কোনো সিন দেখেছে, সেটা নিয়েই ভেবেছে আর এরকম স্বপ্ন দেখছে। তোমরাই বলো, আমরা প্রায় সময়ই কত রকমের কত স্বপ্ন দেখি, খারাপ ভালো, সেটা নিয়ে কি আর অত মাথা ঘামাই আমরা? আর এরকমও হয় যে একই স্বপ্ন বারবার দেখছি, অদ্ভুত লাগলেও খুব একটা পাত্তা দিই না আমরা। তবে এই ঘটনাটা শোনার পর গুরুত্ব না দিতে একটু অসুবিধাই হবে, একটু তো ভাবনা আসবেই। তোমরাও শেষ অবধি শুনলে বুঝতে পারবে যে দুঃস্বপ্ন দেখলে হেলায় সেটাকে অগ্রাহ্য করাটা কি উচিত, আর বিশেষ করে সেটা যদি ভোরের স্বপ্ন হয়। তোমাদের মধ্যে কাদের এরকম খারাপ স্বপ্ন বা ভালো স্বপ্ন বারবার আসে আমাকে কমেন্টসে লিখে জানাবে। আর কারোর যদি কিছু অস্বাভাবিক ঘটে থাকে বা ভোরের স্বপ্ন সত্যি হওয়ার কোনো ঘটনা ঘটে থাকে তোমাদের সাথেও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবে। যাই হোক, সেদিন রাতে তো ঠাকুমা ঘুমোতেই ভয় পাচ্ছিল, পাছে আবার সেই দুঃস্বপ্নটা দেখতে হয় তাকে। বারবার তার ঘুম ভেঙে যাচ্ছিল, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। কিন্তু এরকম করতে করতেই তারপর কখন যে চোখটা লেগে গেছে বুঝতেই পারেনি সে। কিন্তু যাক, যেটা নিয়ে ভয় পাচ্ছিল সেটা আর হলো না। সেই ভয়ঙ্কর স্বপ্নটা আর আসেনি ঠাকুমার। দেখতে দেখতে ঋষির অফিস যাওয়ার দিনও চলে এলো। ঋষি তো খুবই এক্সাইটেড, পরের দিনই নতুন অফিস যাবে। কেমন হবে, কেমন লাগবে, কত নতুন লোকের সাথে দেখা হবে ইত্যাদি। তো এইভাবে প্রায় 2-3 সপ্তাহ কেটে গেল ঋষির অফিসের। এরকমই একদিন অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ঋষি সবাইকে ডাকলো ডাইনিং রুমে। তারপর খুব উত্তেজিত হয়ে বলল, দেখো, দেখতে দেখতে 1 মাস হয়ে গেল আমার অফিসের। এটা আমার জীবনের প্রথম ইনকাম, আর কদিন পরেই মাইনে ঢুকবে, প্রথম স্যালারি। আমি তাই ঠিক করেছি, যাদের আশীর্বাদে ভালোবাসায় আমি এই টাকা উপার্জন করতে পারছি, তাদের জন্য প্রথম স্যালারি দিয়ে কিছু তো একটা করতেই হবে। তো আমি তোমাদের ঘুরতে নিয়ে যাচ্ছি, আর সেটাও পুরীতে, যেখানে অনেক দিন ধরে ঠাকুমা দাদু যাবে যাবে করছে, কিন্তু আমার এই কলেজ, চাকরির প্রিপারেশন এইসবের জন্য যাওয়াই হয়ে উঠছে না। আমি অফিসে আগে থেকে বলে রাখবো 4-5 দিন ছুটি নেব, তখনই আমরা পুরী ভ্রমণ করব। কেমন আইডিয়া? সবাই তো ওরা খুশিতে ডগমগ, কতদিন পর একসাথে ঘুরতে যাবে, ওদের ছেলে ওদের ঘুরতে নিয়ে যাচ্ছে। এইভাবে দেখতে দেখতে 3 মাস গড়িয়ে গেল, আর ওদের পুরী যাওয়ার দিনও চলে এলো। আর 4 দিন পরেই ওদের ট্রেন। রোজের মতোই সেদিনও ভোর ভোর উঠে গেছে ঋষি। তারপর প্রাণায়াম সেরে স্নানে যাবে বলে ঘর থেকে বেরিয়ে ওয়াশরুমের দিকে যেতেই যাবে, তখনই শুনল দাদু ঠাকুমার ঘর থেকে অনেক কথাবার্তার আওয়াজ আসছে। ঠাকুমা কেমন যেন হাঁফাতে হাঁফাতে কী সব বলছে দাদুকে, আর দাদুও কিছু একটা বোঝানোর চেষ্টা করছে ঠাকুমাকে। ঋষি ভাবল, কি হলো, শরীর টরীর খারাপ হলো নাকি, এত ভোরে এরকম কেন করছে? কিন্তু ওদের ঘরে গিয়ে যা শুনল, সেটা শুনে খানিক অবাকই হলো ঋষি। সেই স্বপ্ন, ঠাকুমা আবার সেই ভয়ানক স্বপ্নটা দেখেছে ভোরবেলা। অস্বাভাবিক ব্যাপার হলো, একেবারে হুবহু সেম, সেই বাড়ি, সেই ঘর, সেই করিডর, প্রত্যেকটা জিনিস পুরো সেম। চেহারাগুলো এখনও আবছা, যেমনটা আগে ছিল। ঠাকুমা এবার খুব ভয় পেয়ে গেছে, খুবই ঘাবড়ে গেছে। তারপর ঋষির মা বাবাও নিচে এসে এটা শোনার পর ওদেরও ব্যাপারটা কেমন একটু লাগলো। ঠাকুমা তো খুবই ভয় পেয়ে আছে, তার মাথায় উল্টোপাল্টা চিন্তা আসছে, মন যেন কু ডাকছে। কিন্তু
এর থেকেও বড় কথা হলো এই স্বপ্ন আবারও পরপর 3 দিন এলো ঠাকুমার। ঠাকুমা ওদের খুব চিন্তিত গলায় এটাই বলছে বারবার যে ভোরের স্বপ্ন তো সত্যি হয়, তবে এই স্বপ্ন কি? কিন্তু কিছুই তো বুঝতে পারছি না কি ঘটছে, কি হচ্ছে ওই স্বপ্নটাতে। এবার সবারই একটু কেমন কিন্তু কিন্তু লাগছে যে এমন অদ্ভুত স্বপ্ন বারবার কেন আসছে, পরপর 3 দিন করে কেন হচ্ছে। কিন্তু এদিকে আবার কাল ওদের ঘুরতে যাওয়াও আছে পুরীতে। তো ঘুরতে যাওয়ার আগে লাগেজ গুছানো, সব রকম সব প্রিপারেশন নিতে নিতে ওদের ওই দিকেই মন চলে গেছে। ঋষি অফিস থেকে ফিরে খুবই উচ্ছ্বাসিত হয়ে সব জামা কাপড় দেখে নিল, কোনটা নেবে কি করবে। তারপর ঠাকুমা দাদুর ওষুধগুলো দেখে নিল। তো পরের দিন ঘুরতে যাওয়া থাকলে যা হয় আর কি, খুব মজা করছে ওরা। তখন সবাই ভুলেই গেছে ওই স্বপ্নটার ব্যাপারে। আসলে একটা স্বপ্ন নিয়ে কতই বা গুরুত্ব দেবে, শুধু ঠাকুমার মনটা কেমন একটা হয়ে আছে। সে উপরে উপরে যদিও দেখাচ্ছে না, কিন্তু ভিতর ভিতর খুব অস্বস্তি হচ্ছে তার, একটু ভয় ভয় লাগছে। সেদিন রাতে তো ঠাকুমার ঘুমই হয়নি। আবার সেই দুঃস্বপ্ন যদি আসে, কাল আবার ঘুরতে যাওয়া, সেটা পুরো মাটি হয়ে যাবে। তাই সে ঠিক করে ঘুমোতেই পারেনি রাত্রে। কিন্তু অদ্ভুতভাবে পরের দিন সকালে কিন্তু সেই স্বপ্ন আর আসেনি তার। মানে 3 দিন পর পরই আসছে স্বপ্নটা। আগেও 3 দিন পর পর এসেছিল, এবারও তাই। ভোরবেলা ট্রেন, তাই ওরা সব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে সব কিছু দেখে শুনে নিয়ে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ল স্টেশনের উদ্দেশ্যে। ঠাকুমাও অতটা মনে করছে না ওই ব্যাপারটা, ঘুরতে যাওয়ার খুশিতেই মেতে আছে। আর ওরা সবাই তো খুব মজা করতে করতে যাচ্ছে। তারপর বিকেলের মধ্যে পুরী গিয়ে পৌঁছালো, আর ওদের আগে থেকে বুক করা হোটেলটাতেই গিয়ে উঠল। খুবই সুন্দর হোটেল, গুছানো গাছানো, বেশ বড়, সুন্দর করে সাজানো, বিশাল বড় বড় ঘর। ওদের 2টো রুম নেওয়া ছিল, নিচের তলায় একটা আর দোতলায় একটা। আসলে নিচের তলার বাকি রুমগুলো সব বুক হয়ে গেছিল, একদম লাস্টের রুমটাই একটা ফাঁকা ছিল, আর উপরেও তাই একটাই রুম ছিল, তাই ওইভাবেই বুক করে নিয়েছে। তো নিচের রুমে থাকবে ঋষির বাবা আর দাদু, আর উপরের রুমে থাকবে ঋষি, ওর মা আর ঠাকুমা। ওরা কোথাও ঘুরতে টুরতে গেলে বরাবর ওরমভাবেই থাকে। হোটেলটাতে ঢুকেই ওর ঠাকুমা বলল, বাহ, বেশ সুন্দর তো হোটেলটা। এটা তো মনে হয় আগেও একবার এসেছি না রে, যখন আমরা ওই পুরী এসেছিলাম অনেক বছর আগে, এখানেই তো ছিলাম। আমার মনে পড়ছে অল্প অল্প, এরকমই তো ছিল ভিতরটা, তাই না? ঋষির বাবা একটু হেসে বলল যে না, এই হোটেলটা তো ওরা আগে কখনো আসেনি, সেটা অন্য কিছু ছিল, হয়তো এরকমই দেখতে, অনেকটা সিমিলার, কিন্তু এই হোটেলটা নয় এটা নিশ্চিত। ঠাকুমা নিশ্চয়ই গুলিয়ে ফেলেছে, কিন্তু ঠাকুমার বেশ মনে পড়ছে এটাই ছিল। এরকমই ছিল চারদিকটা, এটা প্রথমবার নয়, সে আগেও এসেছে এই হোটেলে। যাই হোক, ওরা আর কথা বাড়ায়নি, কিন্তু ওরা নিশ্চিত যে এই হোটেল আগে কখনো ওরা বুক করেনি, এটাই প্রথমবার। সেদিন তো অত জার্নি করে গিয়ে বেশ ক্লান্ত হয়ে গেছিল। সন্ধ্যের সময় একটু সমুদ্রের ধার থেকে ঘুরে এসে হোটেলে ঢুকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। পরের দিন আবার সকাল সকাল বেরোবে ঘুরতে। পরের দিন ভোর ভোর উঠে যে গাড়ি ঠিক করে রেখেছিল সেটায় করে বেরিয়ে পড়ল নন্দনকানন, কোনারক টেম্পল, আরও ইত্যাদি ইত্যাদি সব সাইট সিইং করবে বলে। অনেক কিছু খাওয়া দাওয়াও হলো, বেশ হুল্লোড় করে মজা করে কাটলো দিনটা। ওর ঠাকুমা আর দাদু খাওয়া দাওয়াতে খুব রেস্ট্রিকশনসে থাকে, যা হয় বয়সকালে অনেক রকম অসুখ আছে তাই আর কি। কিন্তু ঘুরতে এসে এইসব আর কিছু মানার বালাই নেই, তখন আনন্দের সাথে যা মন চাইছে সেটাই খাচ্ছে। জানে আবার বাড়ি গিয়ে সেই একই রেস্ট্রিকশন, সেই না খাওয়া, তাই আর কি। এইভাবে 3 দিন কেটে গেল বেশ মজায়, চক্ষের নিমেষে। আর বাকি 2 দিন, তারপর আবার সেই একঘেয়ে জীবনে ফিরে যেতে হবে। এটা 4র্থ দিন। সেদিনও বেশ মজা হুল্লোড় সব হলো, সমুদ্রে দারুণ স্নানও করলো সবাই মিলে। তারপর জমিয়ে দুপুরের খাওয়া দাওয়াও হলো। সেদিনটাও বেশ ভালো কাটলো।
তারপর রাত্রে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল ঋষির দাদু আর বাবা নিচের ঘরে, আর ঋষি, ওর মা আর ঠাকুমা উপরের ঘরে। ঠাকুমা তো পুরো অঘরে ঘুমাচ্ছে। হঠাৎই আবার সেই ভয়ানক মর্মান্তিক স্বপ্নতে সে দেখছে কারুর খুব চিল্লামিল্লিতে তার ঘুম ভাঙল। স্বপ্নের মধ্যেই দেখল ঘরে সেই চেহারাটা ঠাকুমাকে ডাকছে, নিচে যেতে বলছে। কিন্তু আজ সেই আবছা চেহারা একদম পরিষ্কার দেখছে ঠাকুমা। সেই চেহারাটা আর কেউ নয়, ঠাকুমার খুব চেনা পরিচিত একটা চেহারা। এ তো ঋষির বাবা, মানে ঠাকুমার ছেলে। সে স্পষ্ট দেখছে ঋষির বাবার চোখ মুখ আর চেহারা। সে যেন হাঁফাচ্ছে আর চোখ মুখ ছলছল করছে তার। ঠাকুমা ঋষির বাবার পিছন পিছন সিঁড়ি দিয়ে নিচে নামলো, সেই একই সিঁড়ি যেটা সে স্বপ্নে দেখে। তারপর সেই লম্বা করিডর, সেই সাদা কালো বর্ডারের মেঝে। একদম শেষের সেই ঘরটা থেকে খুব চেঁচামেচি, কথাবার্তা আর শব্দ শোনা যাচ্ছে। তারপর তাড়াতাড়ি করে গিয়ে ঋষির বাবার পিছন পিছন যেই ওই ঘরটাতে ঢুকলো, ঠাকুমা ভয়তে আঁতকে উঠল। তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল, গা হাত পা কাঁপতে লাগলো ভয়েতে। আবার সেই একই দৃশ্য, একই অনুভূতি। বিছানার উপর শুয়ে রয়েছে সেই বয়স্ক লোকটি। তার চোখ ঢেলে বেরিয়ে আসছে, হাত দুটো বুকের বাঁ দিকটা চেপে রয়েছে আর জোরে জোরে শ্বাস টানছে। কিন্তু এইবার সেই বয়স্ক লোকের মুখ ও চেহারা একদম স্পষ্ট। এ তো তার স্বামী, মানে ঋষির দাদু। সেই বয়স্ক লোক আর অন্য কেউ নয়, ঋষির দাদু। আর তাকে ঘিরে বিছানার চারপাশে দাঁড়িয়ে রয়েছে ঋষির মা, ঋষি, আরও কয়েকজন অচেনা লোক। তারা সবাই তাকে চেষ্টা করছে সাহায্য করার। ঋষির বাবা হোটেলের ম্যানেজারের সাথে কথা বলছে, তাড়াতাড়ি ডাক্তার ডাকার জন্য বারবার তাড়া দিচ্ছে। ঠাকুমা স্তম্ভিত হয়ে কেমন যেন পাথরের মতো নিথরভাবে দাঁড়িয়ে সবটা দেখছে। তার যেন কোনো সাড়ই নেই, কোনো হুঁশই নেই। কিন্তু তার ঠিক পরের মুহূর্তেই ঋষির গলার আওয়াজে, মানে ঋষির ডাকে তার যেন হুঁশ ফিরল। সে যেন এতক্ষণ স্বপ্নের মধ্যে ছিল। ঋষি ঠাকুমাকে জড়িয়ে ধরে বলছিল, দাদুর কিচ্ছু হবে না, সে ঠিক হয়ে যাবে, এক্ষুনি ডাক্তারবাবু চলে আসবে। কিন্তু ঠাকুমা তখন বিস্ফারিত চোখে চারদিকটা চংমং করে দেখছে। সেই ঘুম থেকে উঠলে কোনো দুঃস্বপ্নের পর যেমন হয় সেরকম। সবটা যেন খুব বাস্তব বলে মনে হচ্ছে, সবগুলো স্বপ্ন বলে তো একদমই লাগছে না। এগুলো তবে সত্যি হচ্ছে, এটা স্বপ্ন নয়। এই ভাবনাটা আসতেই ঠাকুমা ছিটকে উঠল ভয়েতে। এবার তার গলা দিয়ে আওয়াজ বেরোলো, কান্নার আওয়াজ। সে অঝরে কান্নায় ভেঙে পড়ল। আর সেই আওয়াজে বিছানায় কাতর অবস্থায় শুয়ে থাকা দাদু শেষবারের মতো তার স্ত্রীর দিকে তাকালো সেই বিস্ফারিত চোখে। এবং তারপরেই সব শেষ, সবটা। দাদু চলে গেল না ফেরার দেশে। হয়তো সে ঠাকুমার জন্যই অপেক্ষা করছিল, শত যন্ত্রণা চেপে সহ্য করছিল, দাঁতে দাঁত চেপে লড়ছিল। শেষ সময়টা অপেক্ষা করে গেছিল একবার শেষবারের মতো তার সব থেকে কাছের মানুষটাকে
দেখে যাবে বলে। আর ঠাকুমা তার স্বামীর সেই নিথর মুখটা দেখে কান্নায় লুটিয়ে পড়ল ঘরের মধ্যে। আর এতক্ষণে সে বুঝে গেছিল যে সেটা স্বপ্ন নয়, এটা একেবারে বাস্তব। তার সেই আশঙ্কা, কুচিন্তা, ভয় সেটাই ঠিক হলো। ভোরের স্বপ্ন তাহলে সত্যি হয়। সেই ভয়ানক মর্মান্তিক স্বপ্ন তাহলে শেষমেশ সত্যি হলো। তাহলে স্বপ্নটা কি তাকে ইঙ্গিত দিচ্ছিল যে কিছু খুব খারাপ হতে চলেছে, তাকে আগে থেকে সাবধান করার চেষ্টা করছিল? সবটাই রহস্য। তারপর সেখানে সবার কি অবস্থা হয়েছিল আশা করি সেটা আর আমাকে বর্ণনা করতে হবে না। দাদুর হার্ট অ্যাটাক হয়েছিল, তাই সে ওরম বুক চেপে হাঁফাচ্ছিল। আসলে তার হার্টের প্রবলেম অনেক দিনেরই, কিন্তু নিয়মিত ওষুধ খেয়ে কন্ট্রোলে ছিল। তবে হঠাৎ এমন হয়ে যাবে কেউ ভাবতেও পারেনি। ডাক্তার যা বলেছিল তা হলো যে হঠাৎ অনিয়মের জন্য, উল্টোপাল্টা খাওয়ার জন্য হয়তো এটা হয়েছে। বলাই বাহুল্য, ঋষি তো খুবই ভেঙে পড়েছিল। সে আজও নিজেকে ক্ষমা করতে পারে না। কেন সে ঘুরতে নিয়ে গেল, কেন এইসব খাওয়ালো, আর কেন এরকমটা হলো, আর কেনই বা ঠাকুমার সেই বারবার আসা ভোরের দুঃস্বপ্নটাকে গুরুত্ব দিল না সে। এবার তোমাদের বলি, ঠাকুমার যে এই হোটেলটা চেনা চেনা লাগছিল, আগে এসেছে বলেছিল, আসলে ব্যাপারটা সেরকম নয়। আগে ওরা এই হোটেলে কখনোই আসেনি। ঠাকুমা এই হোটেলটা তার সেই ভয়ানক স্বপ্নে দেখেছিল, সেই ঘর, সেই সিঁড়ি, সেই মেঝে। তাই তার এতটা চেনা চেনা মনে হয়েছিল। আর চেহারাগুলো স্বপ্নে আবছা ছিল, তাই সে বুঝতে পারেনি যে ওইগুলো তার নিজেরই লোক। সে তার নিজের লোকদেরই দেখছে। আর সেই বয়স্ক লোকটি আর কেউ নয়, তার স্বামী ছিল। এই ঘটনাটা শোনার পর ঠিক তোমরা যতটা হতবাক হয়েছ, যতটা বিস্মিত হয়েছ, আমিও ততটাই হয়েছি। তবে এই স্বপ্নটা তার আর কখনো আসেনি। তারপর থেকে এরকম স্বপ্ন আর কখনো দেখেনি সে। কিন্তু কেন এলো এই স্বপ্ন, কিভাবে আগে থেকে স্বপ্ন এসে তাকে জানান দিল, কেনই বা 3 দিন পর পর এই স্বপ্নটা আসছিল, সত্যি আর জানা যায়নি। সবটাই অজানা আজও। আগে থেকে সাবধান করার জন্য, আগে থেকে আসন্ন বড় বিপদের সংকেত দেওয়ার জন্য এই সব প্রশ্ন আজও অজানা, আজও রহস্য। কিন্তু এই সব কিছুর পরও যে কথাটা রয়ে যায় তা হলো, ভোরের স্বপ্ন কি তাহলে সত্যি হয়? এইসব ভেবে ভেবে আমারও মাথা খারাপ হয়েছিল। তাহলে ভাবো সেই পরিবারের কি অবস্থা হয়েছিল। আমি তো এরপর থেকে বিশ্বাস করি ভোরের স্বপ্ন সত্যি হলেও হতে পারে। তোমাদের কি মতামত আমাকে কমেন্টসে জানিও। আর এটাকে অলৌকিক নাকি ভৌতিক নাকি অজাগতিক কি ঘটনা বলা উচিত সেটাও তোমরাই আমাকে কমেন্টসে জানিও। তবে হ্যাঁ, শেষে একটাই কথা বলবো, সব কিছুই বিশ্বাসের উপর। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমি তো বিশ্বাস করি, আর তোমরা? আজ তবে এই অবধি। এরকম আরও অলৌকিক ভৌতিক ঘটনা পরের ভিডিওতে শোনাবো। সঙ্গে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।